রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফিনান্স ফ্যাকাল্টির কে বেস করে মূলত কয়েকটা রিটেল ক্লাস নিতে চেয়েছিলাম। প্রিলি ক্লাস 4টা নিতে চেয়েছিলাম, তবে সেক্ষেত্রে সময় না পাই 2টা ক্লাস নিয়েছিলাম। প্রিলিতে তো প্রায় কত 15,000-এর মতো টিকিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে চেষ্টা করব 3 থেকে 4টা রিটেল ক্লাস নেওয়ার। আহ, 4টা পাবো কি জানি না, বাট আজকে 2টা ক্লাসকে একত্রে নিবো আর কি। হ্যাঁ, তো ইউটিউবে যারা দেখবেন তারা 2টা ক্লাস একত্রে পাবেন আর কি। আর টু বি অনেস্ট, এটা যে আগামী আপনার 19 তারিখে পরীক্ষা আছে সেটা ফ্যাক্ট না। আমি আপনাদেরকে বারবারই বলি, আমি ম্যাথ শেখানোর বা আমার যে থট প্রসেসটা আছে সেটা শেয়ার করার একটা সুযোগ উপলক্ষ পেয়েছি। ওই চিন্তা থেকে মূলত ক্লাসগুলো নেওয়া। তো এটা যে কোনো পরীক্ষাতে আসতে পারে, নট নেসেসারি যে শুধু 19 তারিখে পরীক্ষাতে আসবে। তো ঠিক আছে, আহ, আমরা শুরু করি। আমরা প্রথমে যে সমাধানটা দেখবো সেটা 2022 সালের অফিসার ক্যাশ পথের, এটা ফিনান্স ফ্যাকাল্টি ফ্যাকাল্টি বলা উচিত না, ফিনান্স ডিপার্টমেন্ট বলা উচিত। তো তারা নিয়েছিল। দেখেন, এই সমাধানগুলো আপনারা চাইলে যে কোনো বই থেকে দেখে নিতে পারেন, সমস্যা নাই। বাট সাধারণত আমি যে চিন্তাটা করি যে আপনার এক্সাম থিঙ্কিংটা একটু ডিফারেন্ট হোক। অনেকে হয় না যে ম্যাথ দেখলে পারি, বাট এক্সাম হলে কে দেখাচ্ছে ওটা গুলিয়ে ফেলি। তো আমার এখানে আমি চেষ্টা করবো 2-3টে অ্যাপ্রোচ দেখানোর। 4-5টা অ্যাপ্রোচও দেখানো যায়, আমি চেষ্টা করবো 3-4টা অ্যাপ্রোচ দেখানোর। যেহেতু পরীক্ষার বেশি সময় নেয়, তো 6-7টা অ্যাপ্রোচের দিকে যাবো না আর কি। তো ঠিক আছে, প্রথম দিক থেকে শুরু করি। আর আরেকটা কথা বলি যে আপনার মনে হতে পারে এই দু একটা অ্যাপ্রোচ হয়তো অন্য কোথাও দেখছি, ডেফিনেটলি দেখতে পারেন, কোনো সন্দেহ নাই। তবে এতটুকু বলি, বইয়ের নাম না বলি। আমি যে সমাধানগুলো এখানে দেখাবো, একটা বইটা খুললে বুঝতে পারবেন। এমন না যে তাদের থেকে কনসেপ্টটা আমি নিয়েছি, নট নেসেসারি। আমার থেকে কনসেপ্টটা নিয়ে তারা দেখলাম হুবহু আমার মতো তুলে দিয়েছে। আমি তো প্রশ্ন কালেক্ট করছিলাম, সো কালেক্ট করতে যে দেখলাম যে এটা আর কি। তো ঠিক আছে, ওইটাতে আমার কোনো কনসার্ন নাই। আমি আমার চিন্তাটা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা টাইম এন্ড ওয়ার্ক থেকে। হ্যাঁ, টাইম এন্ড ওয়ার্ক থেকে। A pipe can fill up an empty tank in 15 minutes. Another pipe flows 20 liters of water per minute. If the two pipes are open together and the empty tank is filled with 135 minutes, how much water does the tank contain? Okay, আমাদের জাস্ট সিম্পলি যেটা দরকার এখানে যে ওই ট্যাঙ্কটা কতটুকু পানি ধারণ করে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এন্ড এটার জন্য তারা আমাদের যে তথ্য দিয়েছে, এ পাইপ ক্যান ফিল আপ দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিটস। তাহলে 15 মিনিটে একটা পাইপ একটা ট্যাঙ্ক ফিল আপ করতে পারে। এটা একটা তথ্য। আর একটা তথ্য হচ্ছে আর একটা পাইপ যেটা প্রতি মিনিটে 20 লিটার করে পানি কি করে, এক্সপ্লোড করে দেয়, বের করে দেয়। এবং পাইপ দুটো যদি আপনি একসাথে স্টার্ট করেন, অর্থাৎ একটা পাইপ কি করবে, ইনক্লুড করবে, আর একটা পাইপ এক্সক্লুড করবে, দে টেক 135 মিনিটস টু ফিল আপ দ্য ট্যাঙ্ক। 135 মিনিট সময় নেয় ট্যাঙ্কটা ফিল আপ করতে। তো এটাকে বেস করে আমাকে ফাইন্ড আউট করতে হবে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত। যারা আমি এর আগে আহ, যারা আমার ক্লাসগুলো করছেন, আমি তো পেট্রোলিয়ামের ক্লাসও নিয়েছিলাম, আমার মনে হয় এই টাইপের ম্যাথ আমি অনেকগুলো করেছি। এবং এটা খুব পপুলার একটা ম্যাথ। এইরকম সিমিলার আরেকটা ম্যাথ আছে যেটার উত্তর হয় সম্ভবত 240 লিটার, মুখস্থ আছে। তো এটা খুবই পপুলার একটা ম্যাথ, অনেক পরীক্ষায় চলে আসে, অনেকভাবে করা যায়। বাট আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এফিসিয়েন্সি কনসেপ্ট। এফিসিয়েন্সি কনসেপ্টের মাধ্যমে, টু বি অনেস্ট, if it is an MCQ, we have required only 30 seconds to solve that math. 30 সেকেন্ডে শেষ করে দেওয়া যায়। তো প্রথমত যেটা করা যায়, আমরা মনে করি একটা পাইপ আমাদের এ, আর একটা পাইপ আমাদের কি, বি আর কি। সো একটা ট্যাঙ্ক আপনার পাইপ এ দ্বারা 15 মিনিটে ফিল আপ করতে পারে। তো ফাইন, এটা একটা বিষয়। আর আরেকটা যেটা হয়, অনেকে যে ভুলটা করবেন সেটা কোনোভাবে আরেকটা পাইপ যদি বি ধরেন, সেটা 20 বি লিখলে ভুল হবে। এটা অবশ্যই কি হবে, ভুল হবে। কেন ভুল হবে? দেখেন, এটা কি বোঝায়, এটা বোঝায় টোটাল পাইপের ক্যাপাসিটি কত, অর্থাৎ এই পাইপটা 15 মিনিট নিয়ে টোটাল ট্যাঙ্কটা ফিল আপ করে ফেলে, তাই না? তাহলে এটা একটা বিষয়। কিন্তু এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার প্রতি মিনিটে 20 লিটার করে বের করে ফেলে। তো এটা কি তাহলে আসলে বোঝায়, এটা কি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইন্ডিকেট করে? করে না। তো এটা তো আর বলে না যে এত মিনিটে আপনার টোটাল পাইপটা, বা 20 মিনিটে আপনার টোটাল ট্যাঙ্কটা খালি করে ফেলে, এটা বলে না। রাদার দ্যান বলছে প্রতি মিনিটে 20 লিটার করে বের হয়ে যায়।
তো আপনাকে যখন ইকুয়েট করতে বলা হবে বা আপনি যখন দুই ক্ষেত্রে ক্যাপাসিটি নিচ্ছেন, এই ক্ষেত্রে ক্যাপাসিটি আসছে বাট এই ক্ষেত্রে ক্যাপাসিটি আসছে না, এটা এফিসিয়েন্সি মেথডে করতে একটা কমন ভুল হতে পারে। তাহলে এই চিন্তাটা করব এটা আমার লেখাটা ঠিক না। তাহলে ঠিকটা কি খেয়াল করি, 5A 15 মিনিটে টোটাল ট্যাঙ্কটা ফিল আপ করে ফেলে, ভালো কথা। তাহলে এই পাশে যদি খেয়াল করি, দেখেন বলা আছে if the two pipes are open together and the empty tank is filled in 135 minutes, so this is representing as the total capacity, and if we open the two pipes simultaneously, আমাদের যদি একই সাথে দুইটা পাইপ ওপেন করা হয় যেটাতে একটা দিয়ে পানি ইনক্লুড হয় আর একটা দিয়ে পানি কি এক্সক্লুড হয়, তাহলে সময় একটু বেশি লাগবে। সেটা কত সময় লাগছে? 135 মিনিট লাগছে। কে কে বুঝেন নাই হাত উঠান। বুঝছেন? যখন পাইপ এর দ্বারা শুধুমাত্র পানি ইনক্লুড করতেছে, দ্যাট ইজ টেকিং 15 মিনিটস। এটাই তো হওয়ার কথা, জাস্ট পানি ভরতেছে, 15 মিনিট সময় নেয়। এখন যেটা করতেছেন যে একটাতে পানি ইনক্লুড হয় আর একটাতে পানি এক্সক্লুড হয়, সো ন্যাচারালি দ্যাট শুড টেকেন লিটল বিট না, অনেক লঙ্গার নেওয়া উচিত। এই ক্ষেত্রে 135 মিনিট মতো সময় লাগতেছে। মনে করেন আমার হাতে একটা ট্যাঙ্ক আছে, আমি এই পাইপ দিয়ে প্রতি মিনিটে 6 লিটার করে পানি ইনক্লুড করছি। ঠিক একই সাথে আর একটা পাইপ আমাদের আছে যেটা দিয়ে প্রতি মিনিটে 5 লিটার করে পানি বের করে দিচ্ছে। তাই দেখা যাচ্ছে আলটিমেট ইফেক্ট কি? আলটিমেট ইফেক্ট হচ্ছে প্রত্যেক মিনিটে 1 লিটার করে মাত্র পানি আমাদের এখানে জমা হচ্ছে। তাহলে ট্যাঙ্কটা ফিল আপ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে, লাগবে না? লাগবে আর কি। বাট অনেক সময় লাগলেও এটা তো টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি রিপ্রেজেন্ট করে। তাহলে এই ক্ষেত্রে এখন ইকুয়েশনটা আমাদের সমান আছে। এটা আরো কয়েকভাবে চিন্তা করা যায়। আমরা যে এফিসিয়েন্সিটা এখান থেকে বের করার চেষ্টা করছি, আমি ক্লাসে অনেকবার দেখিয়েছি, এটা লসাগু করে এফিসিয়েন্সিটা বের করে যায়। তো যেহেতু পরীক্ষা 19 তারিখে, আমি চাইবো একটা দুইটা তিনটা আপনাদের শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমরা যদি ক্যান্সেল করি, ক্যান্সেল আউট করলে কি, এটা আমাদের 15 দিয়ে এটাতে ক্যান্সেল আউট করলে কত 9 লেখা যায়, তাই না? তাহলে এই পাশে থেকে a আর এই পাশে যদি গুণ করে দেন 9 এ মাইনাস এখান থেকে 9b, সো 9 এ যদি এই পাশে আনেন তাহলে আলটিমেটলি 8 এ আমরা যদি একবারে মাইনাস তুলে দিই, এই পাশে আমাদের 9b, so you can say 8 is to b is equal to 9 is to 8. So the efficiency is nothing but 9 is representing the efficiency of a and 8 is representing the efficiency of b. এটাই কিন্তু ঠিকঠাক। দেখেন এর এফিসিয়েন্সি কত 9 আর বি এর এফিসিয়েন্সি কত 8, এটাই হওয়া উচিত। যদি কোনোভাবে বি এর এফিসিয়েন্সি বেশি হইতো তাহলে কি হইতো, ওই ট্যাঙ্কটা কোনোদিনও ফিল আপ হতো না। মানে মনে করেন এ পাইপ দিয়ে প্রতি মিনিটে 9 লিটার করে পানি ঢুকছে আর বি পাইপটা প্রতি মিনিটে 8 লিটার করে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে প্রতি মিনিটে দেখা যায় 1 লিটার করে পানি কি ঢুকছে। একটা সময় না একটা সময় কিন্তু একটা সার্টেন টাইম অফ পিরিয়ড পরে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যাবে। কিন্তু যদি এরকম হইতো যে বি পাইপ দিয়ে প্রতি মিনিটে 9 লিটার করে পানি বের করে দেয় আর এ পাইপ দিয়ে প্রতি মিনিটে 8 লিটার করে পানি ঢুকে, তাহলে কি আর তো নেগেটিভ জন্য চলে যাবে, ওই ট্যাঙ্ক কোনোদিনও ভর্তি হবে না। বুঝতে পারছেন? তো এটা আমাদের এফিসিয়েন্সি কনসেপ্টটা বের হয়ে গেল। তাহলে আমরা যদি আমাদের ভাষায় বলতে চাই, বি পাইপ দিয়ে যেখানে প্রতি মিনিটে 8 ইউনিট করে পানি ইনক্লুড হয় সেখানে সরি এক্সক্লুড হয়, এটা এক্সক্লুড হবে, এ পাইপ দিয়ে সেখানে প্রতি মিনিটে 9 ইউনিট করে পানি ইনক্লুড হয়। এখন আমাদের ভাষায় যেটা 8 ইউনিট করে পানি এক্সক্লুড হয়, আই রিপিট, আমাদের ভাষায় যেটা 8 ইউনিট করে পানি এক্সক্লুড হয়, প্রশ্নের ভাষায় এটা 20 লিটারকে কি করে রিপ্রেজেন্ট করে। প্রশ্নের ভাষায় এটা কি 20 লিটারকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের টোটাল ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি হচ্ছে 135 ইউনিট। টোটাল ক্যাপাসিটি 135 ইউনিট কেমনে বুঝলাম? আপনি এটা নিয়েও করতে পারেন, এটা নিয়েও করতে পারেন। তো এটা নিয়ে কেমনে করতে হয় আমি ক্লাসে দেখিয়েছি, এটা আপনারা করবেন, এটা হালকা একটু কাজ আছে। আর এটা নিয়ে আমরা ডিরেক্ট পাবো, যেহেতু আপনি একই সাথে পানি ইনক্লুড এবং এক্সক্লুড করতেছেন। আই রিপিট, ইউ ক্যান ফাইন্ড আউট দা টোটাল ক্যাপাসিটি থ্রু দিস এন্ড থ্রু দ্যাট। বাট এটা আপনারা চেষ্টা করেন। বাট এটাতে আমি কেন করছি, কারণ যেহেতু আমার দুইটা পাইপ একসাথে ওপেন আছে, এই ওপেন থাকা অবস্থায় 135 মিনিট সময় লাগে টোটাল ট্যাঙ্কটা ফিল আপ হইতে, তাই না? তাহলে সিম্পলি বলবো যে 8 ইউনিট, আমাদের ভাষায় যেটা 8 ইউনিট মানে পানি বের হওয়া যা রিপ্রেজেন্ট করে, সেটা প্রশ্নের ভাষায় 20 লিটারকে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে 8 ইউনিট যদি 20 লিটার হয়, 135 ইউনিট কত সেটা ফাইন্ড আউট করলেই হয়ে যায়। তাহলে আমি একটু মুছে ফেলি, আশা করি এদিকে বুঝতে সমস্যা নাই। ও ভালো কথা, আচ্ছা ভালো কথা, একটু পরে বলি, ম্যাথটা সলভ করে নিই। হ্যাঁ দেখেন এটা ওই যে 1 মিনিটে কত করে মানে 1/2 অংশ, এগুলো করতে গেলে তো অনেক সময় লেগে যায়, এগুলো ঝামেলা করার দরকার নাই। তাহলে আমাদের ভাষায় যেটা 8 ইউনিট পানি বের হয়ে যায়, দিস ইজ রিপ্রেজেন্টিং আস 20 লিটার আর কি। আচ্ছা লিটার এভাবেও লিখতে পারেন বা লিটারকে কি এভাবেও লিখতে পারেন, এটা আসলে ব্রিটিশ আর এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ইংলিশ।
তাহলে আমাদের পাশে যেটা 135 ইউনিট টোটাল ট্যাঙ্ককে রিপ্রেজেন্ট করে সেটা কত। তো এটা তুলনা করে ক্যালকুলেশন কিভাবে করবেন আমি কিন্তু আমার ইউটিউবে যে ফ্রি ক্লাস বলেন কোর্স বলেন সব জায়গায় আমি দেখিয়েছি। এই একে কত 100 কত এই ঝামেলা না আছে, সেটা কি আপনি চাইলে একটু ছোট করে নিতে পারেন। হ্যাঁ, দুইটা ক্যান্সেল করলে কত 4, দুইটা ক্যান্সেল করলে কত 5, সরি সরি মানে 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 4 দিয়ে ক্যান্সেল করলে এটা 2 হবে, তাই না? বলছি 4 দিয়ে ক্যান্সেল করলে 2 আর 4 দিয়ে ক্যান্সেল করলে 20। তাহলে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে 2 আমাদের 5 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে 2.5 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে এইটাও সিম্পলি 2.5 টাইমস এর ভ্যালু দিয়ে যেটা আসবে সেটা দিতো। তো 2.5 সহজে কিভাবে করা যায়, 135 কে 2 দিয়ে গুণ করলে কত 270, আর 135 এর অর্ধেক কত 60 120 67.5 আর কি। তাহলে আলটিমেটলি দেখা যায় 5 7 13 337, তাহলে 337.5 লিটার। সো দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ইজ 337.5 লিটার। বুঝছেন ঘটনা? এটা যদি আমি আবার একটু বলি, যারা হয়তো আগে ক্লাস দেখেননি, ইউটিউবের ক্লাসও দেখেননি, কোর্সও দেখেননি, তাদের বলি সাপোজ ধরেন এই যে 5 ও 9 আমার যে ক্যালকুলেশনটা ছিল সেটা আছে। তাহলে আমি যদি খেয়াল করি 8 20 হয়ে গেছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে 2.5 টাইমস এর ভ্যালু দিয়েছে, কারণ 8 কে 2.5 দিয়ে গুণ করলে 20 হয়ে যায়। তাহলে 8 যদি 2.5 টাইমস এর ভ্যালু দেয়, সিমিলারলি 135 ও 2.5 টাইমস এর ভ্যালু দেয়। এখন হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য 2.5 টাইমস অফ 135? The 2 times of 135 is 270, and we have required another point half times. So point half times of 135 is nothing but 67.5. So if we sum of that 270 and 67.5, that will answer, that will give us answer 337.5, which is our required capacity of the tank. ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার মতো নাই। তাহলে সিম্পলি আমরা এ আর এবং বি পাইপের এফিসিয়েন্সি বের করলাম, এরপর দেখলাম আমাদের বাসায় প্রতি মিনিটে 8 ইউনিট করে পানি বের হয়ে যায়। এখন আমাদের বাসায় যেটা প্রতি ইউনিটে 8 ইউনিট পানি বের হয়ে যায়, আসলে এটা প্রশ্নের ভাষায় 20 লিটারকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে আমাদের বাসায় যেটা 135 ইউনিট, সেটা টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, সেটা যখন দুইটা পাইপ একসাথে থাকে এই ক্ষেত্রে 337.5 লিটার আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এটাকে চাইলে আপনি একবার মানে কি বলে যে একে কত 1 মিনিটে করে 135 মিনিটে করে, যেভাবে আপনারা সাধারণত করেন ওটা করতে পারেন, বাট আমি আপাতত দোকানে গেলাম না, আপনারা আশা করি পারেন। এই চিন্তা আমি আমার টোটাল ক্লাস জুড়ে আমি আপনাদেরকে দিয়েছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নটা লিখে রাখেন, সুপার ইম্পর্টেন্ট। আমি যে 440 টাকার মতো সমাধান দিয়েছি, আমার মনে হয় 10 থেকে 15টা জায়গায় অ্যাটলিস্ট এই ম্যাথটা রিপিট এবং সেম টাইপ অফ রিপিট, এই হুবহু এই ম্যাথটা আসছে বারবার। তো এই ম্যাথ আমি যখন আসলে প্রশ্ন পিক আপ করলাম, তো দেখে আমি বুঝতে পারছি যে এটা আমি অ্যাটলিস্ট মানে আমার হাওয়াস আমি 6-7 অ্যাপ্রোচ হয়তো আপনাদের দেখাতে পারবো, এত বার এই পরীক্ষাটা আসছে আর কি। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষা আসার জন্য এটা একটু ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, যে কোনো পরীক্ষার জন্য আসবে এবং এটা বিসিএস এর সম্ভবত রিটেন আকার আসছিল। আচ্ছা, আর আমার ক্লাস দেখতে হলে কি একটা কফি বা চা নিয়ে বসতে হবে, তাহলে ভালো লাগবে। কারণ আমার মনে হয় না বোরিং কোনো সিচুয়েশন তৈরি হবে ইনশাল্লাহ। আমি ওই যে একটা কফি নিয়ে বসছি, আপনারা চা বা কফি নিয়ে বসবেন, ক্লাসটা এনজয় করবেন, দেখবেন আর কি, এই আর কি। হ্যাঁ, সেদিন দেখলাম একজন লিখছে যে কফি বানানোর লোক নাই, চা বানানোর লোক নাই। আরে ভাই, ম্যাথ তো শেখাচ্ছি বা ম্যাথ তো আলোচনা করছি, কফি বানানোর লোক তো আর আমি ম্যানেজ করে দিতে পারতেছি না বা খোঁজ দিতে পারছি না। আমার আমি নিজেই নিজে কফি বানায় আনলাম ভাই, যদিও লোকজন আছে আলহামদুলিল্লাহ আমার। তো নিজেটা আপাতত নিজে বানান আর ভালো করে পড়াশোনা করেন যেন কফি বানানোর লোক ভালো মধ্যে হয় আর কি, দ্রুত আর কি, দোয়া করি। হ্যাঁ, Mrs. Wazia invested a total amount of BDT 50,000 in 2 bonds, namely Beximco and DBPL, that pay annual interest at the rate of 6.5% and 9% respectively. If she likes to receive BTT 4,000 as interest income, how much should she invest in this fund? একদম সহজ কথা যদি বাংলায় বলি, মিসেস অজিয়ার 50,000 টাকা ছিল এবং তিনি দুইটা জায়গায় ইনভেস্ট করতে চান, একটা বেক্সিমকো একটা ডিবিপিএল। একটাতে 6.5% আর একটাতে 9% এর মতো রেট অফ ইন্টারেস্ট তিনি
পেতে যাচ্ছেন। তো তো এখানে যেহেতু একটা সার্টেন অ্যামাউন্ট আপনি রাখছেন একটা সার্টেন টাইম অফ পিরিয়ড ধরে, সেক্ষেত্রে একটা আপনি ইন্টারেস্টটা পাবেন। এবং সে কত টাকা ইন্টারেস্ট পেতে চায়? 4,000 টাকা পরিমাণ ইন্টারেস্টটা পেতে চায়। তো সে যদি 4,000 টাকা ইন্টারেস্ট পেতে চায়, দ্য কোশ্চেন ইজ আস্কিং ইউ দ্যাট কোনটায় ম্যাক্সিমাম ইনকাম ডিবি মিলে কতটায় কত টাকা রাখতে হবে, এই রেট অফ পার্সেন্টেজে কোনটায় কত টাকা রাখতে হবে, যেন সে আলটিমেটলি এক্স্যাক্টলি 4,000 এর মতো ইন্টারেস্ট পায় আর কি। ঠিক আছে, তো এটা অনেক ভাবে চিন্তা করা যায়। আমি সবার প্রথমে যেটা দেখাই সেটা হচ্ছে মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথডটা দেখি। হ্যাঁ, এমএসএম যে কনসেপ্টটা আছে সেটা দেখায়, এটা অ্যাপ্রোচ 1। আরো কয়েকটা অ্যাপ্রোচ ইনশাআল্লাহ দেখাবো, যেহেতু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। একটা জিনিস খেয়াল করবেন যে মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড যে কনসেপ্টটা হয়, আমাদের এখানে যে দুইটা পার্সেন্টেজ আছে, উই উইল ওয়ার্ক বা উইল প্রসিড উইথ দ্য মিনিমাম রেট অফ পার্সেন্টেজ। আমরা এখান থেকে মিনিমাম রেট নিয়ে কাজ শুরু করবো, কারণ আমি জানি যে মিনিমাম রেট নিয়ে কাজ করলে আমি ম্যাক্সিমামটা পেয়ে যাবো অটোমেটিক। কিভাবে খেয়াল করেন, আমি উনি মিস্টার ওয়াজিয়া যে কাজটা করছেন যে 50,000 টাকার উপরে একটা 6.5%, কিছু টাকা আপনার 9% হারে রাখবেন। আমরা প্রথমে ধরে নিব যে উনি টোটাল টাকাটায় 6.5% হারে রাখবেন। আই রিপিট, উনি আলাদা আলাদা রেট অফ পার্সেন্টেজে রাখতে চান, বাট মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথডে আমরা একটা মিনিমাম ক্রাইটেরিয়া ধরবো, এই হারে উনি টোটাল টাকাটা রাখবেন। তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে প্রথমে যেটা চিন্তা করব যে 6.5% অফ, এটা কি লিখবো নাকি এখান থেকে আচ্ছা লিখি, 50,000 টাকা, এটার পরিমাণটা কত সেটা একটু বের করি। এখন এটা সহজে কিভাবে বের করা যায়, একটা জিনিস খেয়াল করবেন যে আমার দরকার 6.5%। আমি জানি কোনো কিছুর 1% কিভাবে বের করে, আমি শিখেছি না যে কোনো কিছুর 1% মানে ডেসিমালটা 2 ঘর বামে আসে, বুঝেন নাই? সাপোজ ধরেন আমি বললাম যে 1237, এটা 1% বের করেন, এখন বসে বসে ক্যালকুলেট করবেন না, সিম্পলি এটার 1% হচ্ছে এই ডেসিমালটা 2 ঘর বামে আসবে, অর্থাৎ 12.37 হবে। আমি সিম্পল বললাম যে 300, এটার 1% বের করেন, তাহলে কি ডেসিমালটা 2 ঘর বামে আসে, এটা আমাদের 1%। 10% ও শিখিয়েছি, ডেসিমাল কি 1 ঘর বামে আসে। তো আমার দরকার 6.5%। তাহলে সহজ কথা, আমি কাজ করতে পারি না যে 1% বের করতে পারি না। আমি জানি কোনো কিছুর 1% ডেসিমাল 2 ঘর বামে আসা, তাহলে 50,000 এর 1% হচ্ছে কি ডেসিমাল 2 ঘর বামে আসে 500। তো আমি তো আপনাকে 1% বের করতে বলি না, আমি কত পার্সেন্ট বের করতে বলছি? 6%। তার মানে 6 টাইমস হবে, তাহলে আলটিমেটলি গুণ করলে দেখা যায় 3,000 আসবে। এখন এটা কি হয়েছে? হয় নাই তো। আমি তো বলছি 6.5%, আপনি 6% কেন আটকে গেলেন? তার মানে আপনাকে এখনো 0.5% দরকার। কিভাবে? ওই যে 1% যদি 500 হয়ে থাকে, 1% যদি 500 হয়, 0.5% ইজ অ্যাবসলিউটলি হাফ অফ দ্যাট। তাহলে 0.5% এই 500 অর্ধেক, মানে 250। তাহলে এখান থেকে আমরা মুখে মুখে বের করে ফেললাম এই 6.5% অফ 50,000 সিম্পলি 3250 টাকা। ঠিক আছে না? ঠিক আছে, আশা করি এটা আমাদের 3250 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, মিস্টার ওয়াজিয়া উনি যদি এই 50,000 টাকার উপরে টোটালটার উপর 6.5% রাখতো, সেক্ষেত্রে উনি, আশা করি রেকর্ড হচ্ছে, না হলে আমার বিপদ, কারণ সময় দেখবেন রেকর্ড না হলে তো আল্লাহু আকবার। আমি হ্যাঁ হচ্ছে ঠিক আছে। তো 6.5% উনি যদি 50,000 টাকার উপরে রাখতো, সেক্ষেত্রে 3,250 টাকা পাইতো। তো উনি কি আসলে 3,250 টাকা চাচ্ছে বা 3,250 টাকা পেয়েছে? না, উনি কত টাকা পেয়েছে বলেন তো? 4,000 টাকা পেয়েছে বা 4,000 টাকা পেতে চাই। তাহলে খেয়াল করেন, টোটাল টাকার উপর যদি উনি 6.5% রাখতো, উনি আসলে কত টাকা পেত? 3,250 টাকা পেত। কিন্তু উনি পাচ্ছে কত টাকা বলেন তো? 4,000 টাকা পাচ্ছে। এই যে 4,000 টাকা পাচ্ছে, কেন 4,000 টাকা পাচ্ছে বলেন তো? কারণ উনি টোটালটা 6.5% রাখে নাই, একটা অংশ ছিল যেটা 9% রাখছে। তার মানে 6.5 থেকে 9 যদি বাদ দেন, বাদ বাকি 2.5% হারে একটু বেশি রাখছিলেন না? এই যে 2.5% হারে বেশি রাখছেন, এটার কারণে মূলত উনি 3250 না পেয়ে 4,000 টাকা পাচ্ছে। সো আমি কি বলতে পারি যে 2.5% অফ, এই যে কি 9%টা কি হারে রাখছিল বলেন তো? কার জন্য? ডিবি বিলের জন্য। আর 6%টা বেক্সিমকোর জন্য রাখছিল। এই 2.5% অফ বিডিবিএল এর মানে বেশি রাখার জন্যই উনি 3250 না পেয়ে 4,000 টাকা পাইছে। তাহলে সিম্পলি বলতে পারি এটা 750 টাকাকে রিপ্রেজেন্ট করে। যে বুঝেন নাই হাত উঠান। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কাজ করে না কেন এটা?
আমি বোঝাতে পারছি কিনা আমি আরেকবার একটু বলি। খেয়াল করেন 50,000 টাকার উপরে উনি যদি 6.5% হারে রাখতো, তাহলে উনি আমরা দেখলাম 3250 টাকা পাইতো, তাই না? আমি কিন্তু বলছি মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথডে আমরা মিনিমাম ক্রাইটেরিয়া নিয়ে কাজ করবো। উনি 6.5% হারে রাখলে 6.5% হারে রাখলে উনি কত 3250 টাকা পাইতো। কিন্তু উনি কি পাচ্ছে বলেন তো? 4000 টাকা পাচ্ছে। তাহলে এই যে 4000 টাকা পাচ্ছে, তাহলে এক্সট্রা কত টাকা? বিয়োগটা 4000 থেকে 3250 করছি, এই যে 750 টাকা উনি বেশি পাচ্ছে কেন? কারণ টোটালটা উনি 6.5% রাখে নাই, আর একটা ছিল ওইটা 9% আছে, অর্থাৎ 2.5% আমাদের বেশি ছিল। এই যে 2.5% অফ বেশি ছিল, এটা কার জন্য? এটা ডিবিবিএল এর জন্য, অর্থাৎ 2.5% অফ ডিবিবিএল, অর্থাৎ ডিবিবিএল এর টাকার 2.5% আলটিমেটলি আমাদের 750 কে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন কি? তাহলে আলটিমেটলি সিম্পলি আমরা যদি 100% অফ ডিবিএল বের করি, তাহলে এই জায়গা থেকে এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। তাহলে এটা কিভাবে সহজে ক্যালকুলেট করা যায়? আমরা যদি খেয়াল করি, অনেক ভাবে চিন্তা করা যায় যে 2.5 আপনার যদি কষ্ট হয় তাহলে এই পাশে আপনি 10 দিয়ে গুণ করে নেন, তাহলে কত? 25। আর এই পাশে 10 দিয়ে গুণ করলে 7500, তাই না? তাহলে 25 75 হয়ে গেছে, মানে কি 3 টাইমস এর ভ্যালু দিছে। আই রিপিট, 25 75 হয়েছে, মানে কি 3 টাইমস এর ভ্যালু দিয়েছে, সাথে দুইটা শূন্য আছে। তাহলে এই অংশটাও 3 টাইমস এর ভ্যালু দিবে, অর্থাৎ এই যে 100টা কি বলেন তো? 100 300 হয়ে যাবে, সাথে দুইটা শূন্য থাকবে। এটাই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, কি ইজ বন্ড চেয়েছে, তার মানে ডিবিবিএল এর জন্য উনি 30,000 টাকা রাখছিল, তাহলে বেক্সিমকোর জন্য কত রাখছিল? টোটাল যদি 50,000 হয়ে থাকে, ডিবিবিএল এর যদি 30,000 হয়ে থাকে, তাহলে সিম্পলি 20,000 টাকা এটা আপনার বেক্সিমকোর জন্য রাখছিল। কে কে বুঝেন নাই? বোঝা উচিত। 6.5% হারে রাখলে 3250 পেত। ওই যে 2.5% তিনি এক্সট্রা রাখছিলেন, ওইটার কারণে উনি 3250 না পেয়ে 750 টাকা বেশি পাচ্ছিল। তো আমার ক্যালকুলেশন ফ্রেন্ডলি করার জন্য আমি যে কাজটা করলাম, যে আমাদের বাসায় যেটা 2.5% বেশি পাওয়া, আই রিপিট, আমাদের বাসায় যেটা 2.5% বেশি পাওয়া, আমাদের বাসায় যেটা 2.5% বেশি পাওয়া, তার জন্য ডিবিবিএল এর জন্য এটা আলটিমেটলি 750 টাকাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই 2.5% সুদের হার বেশি হওয়ার কারণে উনি 750 টাকা বেশি পাচ্ছে, কার? ডিবিবিএল এর। তাহলে 100% অফ ডিবিবিএল যদি আমরা বের করি সেটা কি? তো আমি সহজ করার জন্য যেটা করলাম, এই পাশে 10 দিয়ে গুণ করে 25 করলাম, এই পাশে 10 দিয়ে গুণ করলে 7,500 করলাম। বা আপনি যদি দশমিক দিয়ে ক্যালকুলেশন করতে পারেন, ফাইন, কোনো সমস্যা নেই। বা আপনি উল্টো এভাবেও করতে পারেন, একটু খেয়াল করেন যে এই পাশে যে 25 লিখলাম, তাহলে এটা কত হয়েছে? 25 100 হয়েছে, মানে কি 4 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 7,500 ও 4 টাইমস এর ভ্যালু দিয়ে 7,500 কে 4 দিয়ে গুণ করলে 30,000 টাকা আসে। এটা আমাদের ডিবিবিএল এর টোটাল টাকা যদি 50,000 হয়, ডিবিবিএল যদি 30,000 হয়, তার মানে 20,000 টাকা বাকিটা কি দিয়ে এক্সপ্লেন করব। বুঝছেন তো? এটা না কাটাকাটি করবো না। বা এভাবেও গুণ করা যায় যে 25 যদি 7,500 হয়, মানে 300 টাইমস এর ভ্যালু দেয়, তাহলে 100 কেও 300 দিয়ে গুণ করলে দ্যাটস উইল বি দ্য রেজাল্ট। আচ্ছা, এটা অ্যাপ্রোচ 1। এটা যারা আমার ইয়াতে ছিলেন, টু বি অনেস্ট, তাদের এটা মানে এত বলার কথা না, কিছুই বলার কথা না, তারা এটা পারবেন ইনশাআল্লাহ। আর আমি যে সমাধান দিচ্ছি এটা একাধিকবার দেখিয়েছি। ওকে, সো উই হ্যাভ সলভ দ্য ম্যাথ থ্রু দ্য মাল্টিপ্লেক্স, কি বলে, মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড বা অল্টারনেট স্যাটিসফ্যাকশন মেথড। আমি একটা একটা কথা মানে ক্লাসে বারবারই বলেছি, যে ম্যাথটা মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড দিয়ে করা যায়, দ্যাট ক্যান বি সাইমultaneously সলভ বাই ক্রস এলিগেশন, ফর্মাল এলিগেশন, ওয়েটেড অ্যাভারেজ কনসেপ্ট, সেটা এলিগেশন দিয়েও করা যায়। আমি আর একটা অ্যাপ্রোচ এখানে দেখাই যে এলিগেশন দিয়ে আমরা কিভাবে কি করতে পারি। হ্যাঁ, ক্রস এলিগেশন দেখাই। যদিও ক্রস এলিগেশন রিটেনে ভাবে অ্যাকসেপ্ট করে না আমি শুনেছি, তো আমি তো আপনাদের ফর্মাল এলিগেশনও দেখিয়েছি, ওয়েটেড অ্যাভারেজও দেখিয়েছি। আমি ক্রস এলিগেশন দেখাচ্ছি, আপনারা এটা ফর্মাল এলিগেশনে কনভার্ট করে দিন, আমি তো দেখিয়েছি আপনাদের, তাই না? তো ক্রস এলিগেশনের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে দেখেন, একটা আমাদের 6.5%, একটা 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 মোট আপনি 6.5% রাখছেন, আর একটা অ্যামাউন্ট আপনি কত 9% রাখছেন। এন্ড ওভারঅল ইফেক্টটা কি? ক্রস এলিগেশনের ক্ষেত্রে আমরা এখানে ওভারঅল ইফেক্ট বসাবো। এটা আমাদের ইফেক্ট 1, এটা আমাদের ইফেক্ট 2, এন্ড এই যে টোটাল টাকার উপর ওভারঅল যে পার্সেন্টেজ, সেটা আমাদের এখানে দরকার। তো সেটা কিভাবে বের করা যায়? খেয়াল করেন, এই যে 4,000 টাকা আপনি রাখছেন কত টাকার উপরে? 50,000 টাকার উপরে, তাই না? 50,000 টাকা। তো এইটা 100 তে কত সেটা আমরা যদি ফাইন্ড আউট করি, সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে আহ 3টা শূন্য 3টা শূন্য বোঝা যাচ্ছে 8 আসবে। যদি 100 এখানে ক্যান্সেল আউট করেন,
তাহলে আলটিমেটলি 8% কে রিপ্রেজেন্ট করে। তাহলে খেয়াল করি এই যে একটা অ্যামাউন্ট আপনি 6.5% হলে রাখলেন, আর একটা অ্যামাউন্ট আপনি কি 9% হলে রাখলেন, আপনার ওভারঅল ইফেক্ট হচ্ছে যে টোটাল সুদ আপনি 4,000 টাকা পেয়েছেন 50,000 টাকার উপরে, তাহলে ওভারঅল সুদ আমাদের 8%, তাই না? তাহলে এখানে আমি যদি এলিগেট করি তাহলে সিম্পলি এটা আমাদের কত 1, তো এটা কি ছিল, এটা ছিল বেক্সিমকোর জন্য, এটা কি ছিল ডিবিএল এর জন্য। আর এদিকে যদি এলিগেট করি সেটা আমাদের কত 1.5, এলিগেট করা মানে বিয়োগ করার কথা বলছে, হ্যাঁ। তো এটা আসলে তো ওয়াইটের অ্যাভারেজের কনসেপ্ট থেকে, তো এখানে কত 2:, এখানে কত 3। তা দেখা যায় টোটাল টাকাটা বেক্সিমকো 2 অনুপাতে, এই যে বেক্সিমকো 2 অনুপাতে এবং ডিবিএল আমাদের কত 3 অনুপাতে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো আপনি যদি পারেন এই যে এই জায়গা থেকে অ্যানসারে পৌঁছানো যায় যে 2:3 কে আমি এমন সংখ্যাতে গুণ করবো যেন টোটাল আমাদের কি হয় 50,000 টাকা হয়, এটা এখান থেকে বোঝা যায়। তো এটা বোঝাটারও সহজ উপায় আছে, দুটাকে যোগ করবেন, 2 আর 3 কত 5, 5 দিয়ে 50,000 কে ভাগ করবেন কত 10,000, তাহলে 10,000 দিয়ে গুণ করলে হয়ে যায়। আমার কথা যদি কমপ্লেক্স লাগে কোনো দরকার নাই ভাই, আপনি বেক্সিমকোটা কিভাবে করবেন, টোটাল টাকাটা 5 অনুপাতে ভাগ হয়ে গেছে, ফাইন। বেক্সিমকো কত পেয়েছে 2 অনুপাত পেয়েছে, কত টাকার মধ্যে ক্যালকুলেট করতে চান আপনি 50,000 মধ্যে ক্যালকুলেট করতে চান, তো ভালো কথা, এখানে আলটিমেটলি 20,000 টাকা আসে বেক্সিমকোর জন্য। সো 20,000 টাকা যদি বেক্সিমকোর জন্য হয়ে থাকে তাহলে ডিবিএল এর জন্য রেস্ট অফ দ্যাট মানে 50,000 - 20,000 30,000 টাকা আসে। এইভাবে আমরা আল্লাহর মধ্যে চাইলে সলভ করতে পারি। লাস্ট একটা কনসেপ্ট হচ্ছে ইকুয়েশনটা দেখে দিই, এখানে অনেকে দুইটা ভেরিয়েবল ইকুয়েশন তৈরি করে, বাট আমি সবসময় আপনাদেরকে বলেছি যে একটা 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 ভেরিয়েবল সলভ করবেন, হ্যাঁ একটা ভেরিয়েবল করলে আপনার টাইম মানে সেভ হবে, ক্যালকুলেশনটা সহজ হবে। তো সিম্পলি আপনি ধরে নেন যে বেক্সিমকোর জন্য আমি 2 টাকা পরিমাণ ইনভেস্ট করলাম, তাহলে বেক্সিমকোর জন্য কত টাকা 2 টাকা ইনভেস্ট করলাম, আর ডিবিএল এর জন্য বাকি টাকা অর্থাৎ 50,000 - 2 টাকা, এটা ডিবিএল এর জন্য। এখন তারা যা বলছে সেভাবে চিন্তা করে যে বেক্সিমকোর জন্য যে টাকাটা আমি ইনভেস্ট করছি, আই হ্যাভ অ্যাজিউমড ইট বি দ্যাট উইল বি অ্যাপ্লাইড অ্যাট 6.5% প্লাস, এটা যেহেতু 1 বছর আমি বছরতে গুণ করলাম না, ডিবিএল এর যে টাকা আমি এখানে ইনভেস্ট করছি দ্যাট উইল বি অন ইফেক্ট আপ টু 9%, এন্ড এই ক্ষেত্রে আপনি সুদ পাবেন কত 4,000 টাকা। এটা বুঝছেন তো যে একটা সার্টেন রেট অফ মানি, একটা সার্টেন রেট অফ পার্সেন্টেজ মানে ইন্টারেস্ট রেটে একটা সার্টেন টাইম ধরে এই ক্ষেত্রে 1 বছর একটা সুদ প্রডিউস করবে, তাই না? একটা নির্দিষ্ট টাকা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে আপনি যদি একটা সার্টেন টাইম ধরে রাখেন দ্যাট উইল প্রডিউস আন ইন্টারেস্ট, and the two combined interest will produce 4,000 টাকা। You have to find out the value of B। এখান থেকে B ভ্যালু পাওয়ার পরে আপনি 50,000 থেকে B বিয়োগ করলে D এর ভ্যালু অর্থাৎ ডিবিএল এর ভ্যালুটা পেয়ে যাবেন। আশা করি সমস্যা নাই, আমরা নেক্সট প্রশ্নে যাই নাকি? আচ্ছা এক্ষেত্রে আমরা 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি। Suppose the number of people in Kumilla city is 1 million. If the number of males increases by 10% and the number of females decreases by 6%, then the number of people in the city remains unchanged. So what are the numbers of male and female in the city? আচ্ছা ক্লাস তো হালকা একটু লেন্থি হতে পারে, হ্যাঁ যদি আমি দুইটা ক্লাস একসাথে নিব আপনাদের সময় নেই, আর আমি সাধারণত ক্লাস নেশনাল গল্প গুজব করি। এই প্রশ্নটা রিটেনের প্রশ্ন, বিসিএস রিটেনের কোশ্চেন, হ্যাঁ এটা বিসিএস রিটেনের কোশ্চেন এবং এটা অনেক জায়গায় আসছে। আমি যখন 43 রিটেন পড়িয়েছিলাম প্রায় 650 মতো স্টুডেন্টকে, যাকে বিসিএস থেকে পড়েছিলাম ওই সময় এটার রিটেন আমি করিয়েছিলাম, আমার মনে আছে, এবং এর পরেও অনেক জায়গায় আসছে, কম্বাইন্ড ফায়ার ব্যাংক বলেন অন্য জায়গায়। তো প্রশ্নটা এরকম যে একটা শহরে যেখানে কুমিল্লা সিটি দিয়েছে লোকজন 10 মিলিয়ন আছে, if the number of males increases by 10%, আপনার মেল সংখ্যা যদি 10% বৃদ্ধি পায় এবং ফিমেল সংখ্যা যদি 6% এর মতো হ্রাস পায়, সেক্ষেত্রে নাম্বার অফ পিপল আনচেঞ্জড হয়, অর্থাৎ আগে যে পরিমাণ লোকজন ছিল এখনো ঠিক সেই পরিমাণ লোকজনই আছে। এই জায়গা থেকে নিয়ে মূলত একটা ইকুয়েশন দাঁড় করানো যায়, এই ম্যাথটা 4 থেকে 5টা কোশ্চেন আমরা করতে পারবো। তবে ঝামেলাটা যেটা হয় যদি এই প্রশ্নটাই যে রিমেইনস আনচেঞ্জড, হ্যাঁ এটা তো এরকম আছে, অনেকেই সলভ করতে পারবে, এলিগেশন করতে পারেন, মিনিমাম স্যাটিসফ্যাকশন নোট করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই যে আনচেঞ্জড জায়গায় যদি এভাবে বলতো যে লোকজন তো 10% বৃদ্ধি পেল, 6% হ্রাস পেয়েছে মেয়েদের সংখ্যা, মোটের উপর সাপোজ ধরেন আনচেঞ্জড বলে না, বলছে যে 2% এর উপরে মোটের উপরে বৃদ্ধি পেল বা হ্রাস পেল, তারপরে কিন্তু মাথাটা কি আউলিয়ে যায়।
ঠিক আছে, আলানো যাবে না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সুবিধা হবে। তো এটা আমরা কয়েকটা ভাবে করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, আমি জানি না আমাদের মেল সংখ্যক কত ছিল এবং আমি জানি না আমাদের ফিমেল সংখ্যক কত ছিল, বাট এতটুকু অন্তত ক্লিয়ার যে মেল সংখ্যা যতটুকুই বৃদ্ধি পাক, মেল সংখ্যা আমাদের কি হয়েছে, 10% মতো বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি কোথা থেকে পেয়েছে, পেজ অ্যামাউন্ট যেটা ছিল সেখান থেকে 10% বৃদ্ধি পেয়েছে। কত লোক আমি জানি না, সাপোজ ধরেন এটা 376 জন বৃদ্ধি পেয়েছে। ফিমেল সংখ্যক কত ছিল আপনার হাতে, আমি জানি না ফিমেল সংখ্যক কত ছিল, বাট বলা যায় যে 6% এর মতো ফিমেল আমাদের হ্রাস পেয়েছে। তো যে বলছিলাম মেল সংখ্যা সাপোজ ধরেন 376, এতজন আমাদের বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ। তো ফিমেল সংখ্যা কত ছিল আমি জানি না, বাট দেখা যাচ্ছে ফিমেল সংখ্যক 6% হ্রাস করার ক্ষেত্রে আমাদের 376 জনে কি হয়েছে, হ্রাস পেয়েছে। তো দেখেন, মেল যতজন বৃদ্ধি পেয়েছে ফিমেল ততজন কি হয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে আলটিমেটলি জনসংখ্যা আগেও যা ছিল এখনো তাই আছে। তো এই সুযোগটা আমরা মূলত নিব, এই কোয়েশনটাই মূলত আমরা নিব। আমি আগেই বলছি এটা অনেক ভাবে চিন্তা করা যায়, এটা 110% অফ এম, এটা সেটা অনেক কিছু করা যায়, বাট আমরা চাচ্ছি না। তাহলে খেয়াল করি যে 6% অফ কি, 6% অফ ফিমেল, আর এটা 10% অফ মেল। তাহলে আমরা যদি খেয়াল করি একটু ছোট করে নিই, এটা কত 5, এটা ছোট করে দিলে 3, 2% থেকে পার্সেন্টেজ উঠিয়ে দিলাম। সো মেল ইজ টু ফিমেল ইজ ইকুয়াল টু নাথিং বাট 3:5। তো এখন জানতে চাইছে হোয়াট আর দ্য নাম্বারস অফ মেল এন্ড ফিমেল ইন দ্যাট সিটি। ওই সিটিতে মেল এন্ড ফিমেলের সংখ্যা কত সেটা আমাকে কত ছিল ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এটা কত ছিল এরকমই প্রশ্নটা ছিল আর কি। প্রশ্নটা এরকমই হওয়ার কথা ছিল, কত ছিল, বাট এখন কত হয় সেটাও বের করা যায়, সমস্যা নেই। তো এই জায়গা থেকে চাইলে উত্তর করে ফেলা যায়, যেহেতু আমাদের টোটাল 1 মিলিয়ন হতে হবে বা 10 লক্ষ হতে হবে। আমরা চাইলে এই জায়গা নিয়ে এখান থেকে ক্যালকুলেট করতে পারি বা এখান থেকে বের করতে পারি যে মেল সংখ্যা কত ছিল। টোটাল কত, মেল ফিমেল মিলে টোটাল আমাদের 8 ইউনিট, এর মধ্যে মেল কত 3 ইউনিট। তাহলে এখান থেকে কতজনের ভিতর 10 লক্ষ। তো আমি এই ঝামেলাতে যাব না, আমি 10 লক্ষ নিয়ে ক্যালকুলেট করার দরকার নাই, আপনি 1000 নিয়ে ক্যালকুলেট করেন। বাট পরীক্ষায় কিন্তু আপনি 10 লক্ষ নিয়ে করবেন, বাট আমি কাটাকাটি সুবিধা হবে বলে আমি 1000 নিয়ে করছি আর কি। তাহলে আমরা জানি এটাকে 1000কে 8 দিয়ে গুণ করলে কত, 125 আসে। তাহলে আলটিমেটলি দেখা যায় 375, তাই না? তো 375 জন তো আর হবে না, খেয়াল করতে হবে সাথে আরো 3টা শূন্য নিব, কারণ 10 লক্ষর পরে কি আরো 3টা শূন্য ছিল। তাহলে 3,75,000 জন আমাদের কি মেল। তাহলে ফিমেল কত, টোটাল যদি আমাদের এখানে কত 10 লক্ষ থাকে, 10 লক্ষ থাকে, সেখান থেকে 3,75,000 বাদ দিলে মানে এখানে বলতে পারবো 6,25,000। 3 বেশি হয়ে গেছে নাকি, যে গুরুত্ব না দিয়ে লিখলে যা হয় বুঝছেন, মানে লিখে যাচ্ছে, মন চাচ্ছে লিখে যাচ্ছে। এই 6,25,000 কি ছিল, ফিমেল ছিল। তো এই জায়গা থেকে আশা করি এটা বের করতে পারবেন যে বর্তমানে মেল সংখ্যা কত, ফিমেল সংখ্যা সেটাও ওখান থেকে বের করা সম্ভব, তাই না? তাহলে এটা একটা চিন্তা করা যায়। আমরা এটা একটা রেশিওর চিন্তা বা ইকুয়েশনটা সেট আপ করে আমরা বের করতে পারি, হ্যাঁ। আরেকটা চিন্তা কি করা যায় সেটা একটু দেখান। এখানেও আমরা এলিগেশন করতে পারবো, হ্যাঁ, এখানেও আমরা এলিগেশন করতে পারবো। এটা আমাদের কি মেল, এটা আমাদের কত ফিমেল। আচ্ছা, মেলের সংখ্যা কতটুকু বৃদ্ধি পেয়েছে, 10% এর মতো মেল আমাদের ইনক্রিজ হয়েছে। ফিমেল কতটুকু ডিক্রিজ হয়েছে, 6% এর মতো ডিক্রিজ হয়েছে। আলটিমেট ইফেক্ট কি, কোন ইফেক্ট আছে, কোনো ইফেক্ট না, মানে একটা কি রসগোল্লা। তাহলে আলটিমেটলি আমরা যদি এলিগেট করি এটা, এখান থেকে এই পাশে এলিগেট করব 6, আর এটা যদি এলিগেট করি 10। তো এটা একটু ছোট করে নিতে চাই, তাহলে মেল ইজ টু ফিমেল ইজ ইকুয়াল টু সিম্পলি 3:5। দেখেন সেম অ্যাজ বিফোর। আলটিমেটলি মেল কত আসবে, টোটাল আমাদের 8 অনুপাত মেল ফিমেল মিলে, এর মধ্যে 3 অনুপাত হচ্ছে মেল। আমি চাচ্ছি 10 লক্ষের ভিতরে কত, তাহলে আলটিমেটলি সিম্পলি দেখা যায় 375, পরে আরো 3টা শূন্য আসবে। তাহলে 3,75,000 হচ্ছে মেল, বাদ বাকিটা 10 লক্ষ থেকে বিয়োগ করলে 6,25,000 হচ্ছে ফিমেল। এই দুইটা চিন্তা আমরা এখান থেকে করতে পারি, কোনো সমস্যা নেই। আমি যে ক্রস এলিগেশন দেখালাম, আপনার ফর্মাল এলিগেশনও কনভার্ট করে দেখাচ্ছি তো, দেখিয়েছি তো অনেক কথা না, আর নাহলে তো প্রথমে দেখালাম। এটা ইকুয়েশন ধরে কিভাবে করবেন, এই ইকুয়েশনের ক্ষেত্রে আহ, অনেক চিন্তা করা যায়। যদি একদম বাংলায় বলি, ধরে নেবেন যে পুরুষের সংখ্যা আছে কত, কজন। তাহলে স্ত্রী লোকের সংখ্যা হচ্ছে 5, 6, এরকম বিদ্যুটে নাম্বার দিচ্ছে 7। এটা আমাদের মনে করেন স্ত্রী লোকের সংখ্যা। তো এইটা আপনি চাইলে কি বলে অনেকভাবে ইকুয়েশন দাঁড় করাতে পারবেন, বাট আমার কাছে সহজ যেটা মনে হচ্ছে যে প্রশ্ন মতে সিম্পলি এই যে ক এর কি 10% যেই ভ্যালুটা আসবে, অর্থাৎ পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পেলে যা হয়,
স্ত্রীলোকের সংখ্যা এই যে 3 4 5 6 মাইনাস ক, এটার 6% আসলে তাই হবে। তাহলে এখন এটা ইকুয়েশন করে কর মান বের করবে। আশা করি বুঝতে পারছেন, আগের মতো একটু, তাছাড়া কিছুই না। Fires and Nihan are standing 19 yards apart on a north-south axis. Fires walks 70 yards to west, Nihan walks 50 yards to the east, and then both stop. So what is the straight line distance in yards between them now? Between them now. আচ্ছা, এটা আপনারা মানে এই টাইপের প্রশ্ন দেখলে বোঝা যায় দিস ইজ নাথিং বাট দ্য অ্যাপ্লিকেশন অফ পিথাগোরাস। তো এবং পিথাগোরাসের যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে ওইটার একটা অ্যাপ্লিকেশন মধ্যে এখানে চলে আসে, তাছাড়া কিছুই না। তো আমরা তাদের কথা অনুযায়ী তথ্যগুলো সরবরাহ করি। এটা আমরা যদি নর্থ পোল দিই, এটা সাউথ পোল দিই। আমি আঁকাকৃতি দুর্দান্ত, যার কারণে বাঁকা হয়েছে আর কি। এটা কি ইস্ট ওয়েস্ট, তাই না? ওকে ফাইন। এখন প্রশ্নে যেটা আমাদের বলা হয়েছে যে ফায়াজ এন্ড রিহান আর স্ট্যান্ডিং 90 ইয়ার্স অ্যাপার্ট অন নর্থ সাউথ এক্সিস, তাহলে এটা একটা নর্থ সাউথ এক্সিস অক্ষ, এই অক্ষের 90 মিটার দূরে একে অপরে দাঁড়িয়ে আছে। তাহলে খুব সহজে বলা যায় এই টোটাল ডিসটেন্স আমাদের কি মিলে 90 মিটার না 90 গজ আর কি। ভালো কথা। তো এটাকে নাম দিয়ে দিলাম, এটা আমাদের কি ইহান, আর এটি হচ্ছে ফায়াজ, না ফায়াজ। ভালো কথা। এখন বলা আছে ফায়াজ ওয়াক্স 70 ইয়ার্স টু ওয়েস্ট। ফায়াজ আসলে 70 গজ পশ্চিমের দিকে হাঁটে। তো সাপোজ ধরলাম যে ফায়াজ আমাদের এখান থেকে এই যে এখানে ছিল এখান থেকে 70 গজ সে হাঁটলো। তো কত দূর হাঁটলো? সাপোজ ধরলাম যে এখানে আমাদের 70 গজ হাঁটলো আর কি। আমি জাস্ট মানে তথ্যগুলো লিখছি, কিছুই না। ইহান ওয়াক্স 50 ইয়ার্স টু দ্য ইস্ট, এবং ইহান কি করলো এই থেকে 50 মিটার পর্যন্ত ইহান আসলে হাঁটলো। তাহলে এটা আমাদের কত? 50 ইয়ার্স। এখন বলা আছে দুজনই থেমে গেল, অর্থাৎ এখানে থেমে গেছে, এখানে থেমে গেছে। হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিসটেন্স ইন ইয়ার্স বিটুইন দেম নাও, অর্থাৎ এই যে ডিসটেন্সটা এখন তাদের মধ্যে কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, এতটুকুই, তাছাড়া কিছুই না। তো এটা ফাইন্ড আউট করার জন্য আমাকে একটা সমকোণী ত্রিভুজে এটাকে কনভার্ট করে ফেলা উচিত। যার পর আমি যেটা করব, খেয়াল করেন এই যে এই অংশটা বৃদ্ধি করে দিব, কারণ এই অংশের মান জানি। কথা বলেন তো, এটা যদি আমাদের 70 ইয়ার্ড হয়ে থাকে, এটাও ডেফিনেটলি আমাদের 70 ইয়ার্ড, তাই না? এবং একই সাথে এই অংশটা যদি আমরা যুক্ত করে দিই, দেখেন এই টোটালটা কি ছিল, এই যে ফায়াজ এবং ইয়ার কি 90 মিটার দূরে ছিল না? 90 মিটার দূরে ছিল। তাহলে এটা আমরা যদি মুছে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এটাও ডেফিনেটলি আমাদেরকে 90 রিপ্রেজেন্ট করে। তাহলে এখন ত্রিভুজটা কেমন আছে? ত্রিভুজটা আছে সিম্পলি এই যে এইটা, এইটা আর এইটা। এখন এটা ক্যালকুলেট করলে you can get the straight line distance between the fires and ইয়াস here. সো আলটিমেটলি আমরা যদি খেয়াল করি, এটাকে যদি নাম দেন এটা a, এটা যদি c দেন, সো ac স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি আপনি বিউ দেন কোনো ব্যাপার না, এই টোটাল বাহুটার যোগফল, তার মানে এটা 70 আর এটা হচ্ছে কত 50, তাহলে 120 তার কিন্তু হোল স্কয়ার প্লাস এটা কত 90 তার হোল স্কয়ার। তাহলে এখন এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে এই জায়গা থেকে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, ঘটনাটা কে কে বুঝছেন হাত ওঠান। তো এটা ক্যালকুলেশন আমি স্কোয়ারিং কোন অবজেক্টকে কোন স্কোয়ারিং করা কেমনে সহজে করা যায় সেটা দেখিয়েছি। যেহেতু আলহামদুলিল্লাহ অনেকবার দেখা হয়েছে রুটও কিভাবে করা যায় সেগুলো দেখছি, এটা স্কোয়ার করে আপনার ক্যালকুলেশনটা করে দিন। এটা কিন্তু কঠিন না, আমি আপনাদের সিম্পলিফিকেশন বা বেসিক ক্যালকুলেশন যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু অহরহ এরকম এক্সাম্পল দেখেছি, অহরহ। তো এটা আমার মনে হয় না প্রশ্ন থাকার কথা। ওকে, একটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। এরপরে ওইটার সাথে একটা বীজগণিত ছিল আর উৎপাদক বিশ্লেষণ, আমি প্রশ্নটা পিক আপ করিতাম, ওটা আপনারা করে নিন। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কম্বাইন্ড 7 ব্যাংকস এন্ড 2 এফআইএস, এটা ক্লাস 4 হিসেবে ধরছি। এটা 2022 সালে আপনার অফিসার জেনারেল পদের প্রশ্ন ছিল আর কি, ঠিক আছে? আচ্ছা দেখি, যদি ক্লাসটা লেন্থি হয়ে যায় তাহলে দুটো ক্লাসে স্প্লিট করে দিব, হ্যাঁ? তো সেটা একটা ইন্ট্রো দিয়ে দিই নাকি? আমরা যে ফিনান্স ফ্যাকাল্টির রিটেন ক্লাসগুলো নিতে চেয়েছিলাম,
তার চতুর্থ ক্লাস এটা। আমি চেষ্টা করছি যে এখানে আপনাদের যে বিগত বছরের ম্যাথ গুলো আসছিল সেগুলোকে দেখানোর আর কি, তবে একটু ভিন্ন চিন্তাধারা আর কি। পরীক্ষা হলে আহ, মানে কেমনে আপনার মাথাটা কাজ করা উচিত আর কি, সহজে কাজগুলো আপনি সময়গুলো পিক আপ করতে পারবেন। যেটা ক্লাস নাম্বার 4 শুরু করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ইফ দ্য সেলিং প্রাইস, ডিসেবল হয়ে গেল কেন? If the selling price of a product is increased by taka 162, then the business would make a profit of 17% instead of a loss of 19%. So what is the cost price of the product? Profit loss এর অধ্যায়ের একটা প্রশ্ন। If the selling price of product is increased by 162, একটা পণ্যের বিক্রয় মূল্য যদি 162 টাকা আপনি বৃদ্ধি করতেন, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে দেখা যেত পণ্যটাতে 19% লসের পরিবর্তে আরো 17% মতো প্রফিট হয়। তাহলে ওই ক্ষেত্রে I have to find out the cost price of the product. I repeat, একটা পণ্য যে দাম ছিল ওখান থেকে যদি 162 টাকা বৃদ্ধি করেন, তাহলে ওই পণ্যটাতে 19% লসের পরিবর্তে আরো 17% মতো প্রফিট হয়। তাহলে ওই ক্ষেত্রে ওই প্রোডাক্টের কস্ট প্রাইস কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। অনেকভাবে চিন্তা করা যায়। প্রথমত এটা 10 সেকেন্ডে করা যায় মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট দিয়ে আর কি। আমি কনসেপ্টটা দেখাই, তারপর রেটিনা প্রশ্ন দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, একটা প্রাইস, একটা পণ্যের সিপিটা হচ্ছে আমাদের এটা। তো যখন আপনি কোনো কিছু 19% লসে বিক্রি করতেন, দ্যাট মিনস আপনি 100 থেকে, আমি আগেই বলেছি যে লাভ হোক বা লস হোক, দ্যাট উইল বি বেসড অন সিপি, ক্রয় মূল্যের উপরে। তো ক্রয় মূল্য যদি 100% হয়, একটা জিনিস 19% লসে বিক্রি করার অর্থ ইউ হ্যাভ সেলড আউট ইট ইন 81 ইউনিট, উনি 81 ইউনিটে বিক্রি করে দিয়েছেন। তো একটা জিনিস আপনার 17% প্রফিট করার অর্থ হচ্ছে যে সিপি ছিল সেখান থেকে 17% প্রফিটে 170 ইউনিটে সেটা বিক্রি করে দেওয়া। তো এই যে 81 ইউনিট সেখান থেকে 170 ইউনিট আসতেছে, তো এটা কি এমনি এমনি আসে? এটা এমনি এমনি আসে না। এটা কি কিছু টাকা বৃদ্ধি করলে সেটা আপনার সিপি বা ক্রয় মূল্যকে মারিয়ে একটা প্রফিট চলে আসে। তাহলে বুঝতে পারতেছেন, একটা পণ্য বিক্রি করলে 162 টাকা বেশিতে যদি বিক্রি করতে পারতেন, সেটা 19% লসের পরিবর্তে 17% প্রফিট হতো। তাহলে খেয়াল করেন, এই যে 81 থেকে 117, তার মানে কি 36 ইউনিট যে বৃদ্ধি হচ্ছে, 81 থেকে 117 বিয়োগ করলে কত? 36 ইউনিট দেখাই যাচ্ছে। তো এই যে 36 ইউনিট যে আপনি বেশি বিক্রি করতেছেন, বিকজ অফ হোয়াট? বিকজ অফ 162 টাকা আপনি ইনক্রিজ করছেন। আলটিমেটলি 36 ইউনিট যদি 162 রিপ্রেজেন্ট করে, they are simply ask you to find out the CP, and CP is nothing but 100% or 100 unit. So ultimately 100 ইউনিটের মান এখান থেকে বের করলেই হয়ে যায়। তাহলে ক্যালকুলেশন কিভাবে করব? আমি দেখব 36 162 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিচ্ছে। তাহলে 36 যদি 4 দিয়ে 4 নং 36 আর 4 4 16 আর এখানে 4 এর অর্ধেক 2, তার মানে আলটিমেটলি 3 4 বার 120, 424, 124, তাহলে 4.5 টাইমস এর ভ্যালু দিয়েছে। খেয়াল করেন 36 কি হয়েছে? 162 হয়েছে, তাহলে আলটিমেটলি 4.5 টাইমস এর ভ্যালু দিয়েছে। এই যে 16 কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 2 কে কি হচ্ছে আরো অর্ধেক লাগতেছে। তো 36 162 হয়েছে, মানে 4.5 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 100 4.5 টাইমস এর ভ্যালু দিয়ে 450 টাকা আসবে, which is our required answer. এটা মাল্টিপল ফ্যাক্টর কনসেপ্ট বলা উচিত হয়নি, এটা টোটালটাই দেখিয়ে দিয়েছি। মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট হলে সহজ কথা হয়তো আমার 162 টাকা মতো প্রফিট আসতেছে, বিকজ অফ হোয়াট? বিকজ অফ আমি এটা 81 থেকে 136 কে বিক্রি করছি, অর্থাৎ 36 ইউনিটে বেশি বিক্রি করছি। মানে আমাদের ভাষায় যেটা 36 ইউনিট ইনক্রিজ হওয়া, প্রশ্নের ভাষায় সেটা 162। তাহলে সিম্পলি 100 ইউনিটের মান কত? মানে 450 টাকা। ঠিক আছে, মাল্টিপল ফ্যাক্টরে মানে বড় ম্যাথগুলো অনেক সহজে করা যায়, এটা আসলে মাল্টিপল ফ্যাক্টরের আইডিয়াল কোনো ম্যাথ না, কারণ এটা খুবই ছোট আর কি, এটা ফ্যাক্টর কনসেপ্ট আনার কিছু নাই বলা যায়। তাহলে সহজ কথা যে 81 থেকে 170 ইউনিটে যে হলো লস থেকে যে লাভ হলো, কেন? 36 ইউনিট পরিমাণ বেশি হয়েছে। এটা কেন হয়েছে? বিকজ অফ 162 টাকা আপনি বেশি বিক্রি করার কারণে আপনি 36 ইউনিটটা বৃদ্ধি হয়েছে। তো আমাদের ভাষায় যে 36 ইউনিট, প্রশ্নের ভাষায় সেটা 162 টাকাকে রিপ্রেজেন্ট করে, এন্ড আমাদের ভাষায় যেটা 100 ইউনিট সিপি, সেটা আমাদের এখানে 450 হচ্ছে। কেমনে? 4.5 টাইমস এর ভ্যালু দিচ্ছে। Next one. The sum of salary of two officers is 24,000. If one salary decreased by 9% and others increased by 70%, their income will be equal. Find the pay office. Super important math. এটা BCS written আসা math, super important math. এটা বারবার আসে, but
টু বি অনেস্ট ইজ টু মাচ সিম্পল। এটা খুবই সহজ একটা ব্যাপার। অনেকে এটা এক্সওয়াইজেড ধরে পেঁচায়, একদম সহজ কথা যে দুইজন অফিসারের স্যালারিটা 24,000 টাকা। একজনের স্যালারি যদি 9% কমে যায় এবং আরেকজনের যদি 17% বৃদ্ধি পায়, তাদের স্যালারিটা নাকি ইকুয়াল পায়। তো এটা অনেকে কি করে জানেন, ধরে যে মনে করি একজনের স্যালারি এক্স, তাহলে আর একজনের স্যালারি হচ্ছে 24,000 মাইনাস এক্স। আরে ভাই আপনার এত কিছু ধরতে বলে কেন? আপনি কফি খান, এগুলো বাদ দেন, এই ধরাধরি বাদ দিয়ে কফি খান ভাই। তো খেয়াল করি মানে এগুলা তো জটিল করার দরকার নাই, আমরা শুধু ব্যাংকটাকে শুধু শুধু ব্রেনের উপর চাপ দিই। তো মনে করেন যে ফার্স্ট অফিসারকে আমি যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, বা আপনার যদি এ দিয়ে না মনে রিপ্রেজেন্ট করতে চাই, তো আমি ফার্স্ট অফিসারকে আমি ফার্স্ট অফিসারই রাখলাম। আই ডু নট নো দ্য এক্সাক্ট স্যালারি অফ দ্য ফার্স্ট অফিসার, বাট আমি এতটুকু জানি যে আপনি যদি প্রথম অফিসারের স্যালারিটা 9% কমিয়ে দেন, তাহলে সেটা কত পার্সেন্টে দাঁড়ায়? 91% দাঁড়ায় আর কি। এবং দ্বিতীয় এমপ্লয়ির স্যালারিটা যদি আপনি, দ্বিতীয় অফিসারের স্যালারিটা যদি 17% বৃদ্ধি করেন, তাহলে সেটা কত পার্সেন্টে দাঁড়ায়? 117% হয় কি সেকেন্ড অফিসার। এখন একজনে আপনার প্রশ্ন আসতে পারে এখন যে ভাই, আগে তো ওই যে ভ্যাকসিন কর কোনটা ম্যাচ যেন দেখালাম, আহ, ওই যে জনসংখ্যার ম্যাচটা দেখালাম যে পুরুষ 10% বৃদ্ধি পাচ্ছিল আর স্ত্রী লোক আমাদের 6% হ্রাস হচ্ছিল। তাহলে ওই দুটাকে লিখছিলাম যে 10% অফ মেল, 6% অফ ফিমেল। এখানে কেন লিখতে পারলাম না? প্রশ্নের ভাষাই তো এরকম না, এখানে তো বলে নাই যে প্রথম অফিসারের স্যালারি 9% কমালে যত টাকা আসে সেটা দ্বিতীয় অফিসারের 17% বৃদ্ধি করলে সেই টাকা আসে। এটা তো তাই বলে নাই। একটা জিনিস বুঝেন, ওখানে বলা ছিল যে মেল যত সংখ্যক থাকুক তার 10% বৃদ্ধি করলে যতটুকু মেল আসে, ফিমেল 6% হ্রাস করলে ততটুকু মেল আসে। অ্যাজ এ রেজাল্ট দুইটাকে তো সেম। বাট এখানে যে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে যে একজন অফিসারের স্যালারি 9% ডিক্রিজ করলে, আই ডু নট নো দ্য এক্সাক্ট স্যালারি অফ হিম, বাই ডিক্রিজিং 9% এট হোয়াট অ্যামাউন্ট, যতটুকু আসে এটা আরেকটা অফিসারের যে স্যালারি ছিল তার থেকে 17% বৃদ্ধি করলে সেই স্যালারি আসে। অর্থাৎ এখানে এন্টায়ার স্যালারির কথা বলা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আলটিমেটলি প্রথম অফিসারে 9% কমালে 91% আসে, যেই টাকাটা আসুক দ্বিতীয় অফিসারের ক্ষেত্রে 17% বৃদ্ধি করলে সেই টাকাটা, টোটাল টাকাটা আসে টোটাল। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখা যায় যে এটা ফার্স্ট অফিসার, এটা আমাদের সেকেন্ড অফিসার। আমরা যে একটু ছোট করে দিই, সবসময় ছোট করার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, 13 দিয়ে কাটা যায় না, 13 দিয়ে কাটলে 7 আর 13 দিয়ে কাটলে 9। তাহলে আলটিমেটলি ফার্স্ট অফিসার সেকেন্ড অফিসার সিম্পলি 9 কত আসে? 7 আসে। তাহলে এটা দেখা যায় 24,000 টোটাল টাকাটা ইট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড টু 9:7 রেশিও। তাহলে 24,000 এই যে টোটাল টাকা, এটা 9:7 অনুপাতে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা যদি প্রথম এবং দ্বিতীয় অফিসারের ইন্ডিভিজুয়াল স্যালারি বের করতে চাই, চাইলে এই জায়গা থেকেও বের করা যায়। আমরা অনেকবার দেখিয়েছি। যদি কঠিন লাগে এরকম করেন, 9 আর 7 মিলে মোট 16 ইউনিট, তার মধ্যে 9 ইউনিট কি প্রথম অফিসার। এখন এটা ক্যালকুলেশন করেন তাহলে এখান থেকে হয়ে যাবে। তাহলে 4 দিয়ে 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে কত? 2, আর 8 দিয়ে কাটলে আপনার 3 × 8 = 24, তাই না? 8 দিয়ে কাটলে 3, তার মানে এক্ষেত্রে 3,000 আসছে। তাহলে খেয়াল করে দেখা যায় আর একটা কাজ করা যায়, এটাতে ক্যান্সেল করলে পারো 4.5 আর কি। তাহলে 4.5 কে 3,000 দিয়ে গুণ করলে 3 × 12 13, মানে 13,500 টাকা। অর্থাৎ 24,000 টাকার মধ্যে আপনার প্রথম অফিসারের স্যালারি 13,500 টাকা। তাহলে দ্বিতীয় অফিসারের স্যালারি কত? 13,500 থেকে বিয়োগ করলে 10,500 টাকা। এটা আমার দ্বিতীয় অফিসারের স্যালারি। বুঝছেন ঘটনা? না বোঝার তো কিছু নাই। তো আমরা এখান থেকে এভাবে ইনকোড করতে পারি। এটা চাইলে আমরা আরো কয়েকটা ভাবে করতে পারবো, 3-4টা অ্যাপ্রোচ করতে পারি, বাট আমরা আপাতত একটাই দেখালাম। হ্যাঁ, এটা এগুলো এভাবে করবেন। হ্যাঁ, তাহলে সময় সেভ হবে। এটা ইকুয়েশনটা কেমনে করেন, আমি আরো কয়েকটা ভাবে করা যায়, বাট শুধু ইকুয়েশনটা একটু বলে দিই। বাট বলে দিই বলতে মনে করবো যে প্রথম অফিসার এক্স, তাহলে দ্বিতীয় অফিসার হচ্ছে 24,000 মাইনাস এক্স। এখন একজনের 9% ওখান থেকে ডিক্রিজ করবেন, মানে 91% অফ এক্স আসবে। আর একজনের হচ্ছে 24,000 মাইনাস এক্স এর 17% বৃদ্ধি পেলে 117% অফ 24,000 মাইনাস এক্স। এখন ইকুয়েট করে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করবেন, তারপরে দেখবেন কার্ডটা বের হচ্ছে, বাদ বাকিটা বিয়োগ করে দিবেন। এই আর তো কিছু না। দ্রুত শেষ করে দিই নাকি? If the area of a certain square expressed in square meters is added to its perimeter expressed in meters, the sum is 77. So what is the length of side of the square? আচ্ছা, এটা ধরে নেন যে
স্কোয়ারের যে একটা সাইড সেটা হচ্ছে a। আচ্ছা, প্রশ্নটা বুঝছেন যে if the area of a certain square is added to its perimeter, একটা বর্গক্ষেত্রের যে এরিয়া আছে, এরিয়া, হ্যাঁ এরিয়া আছে, ওইটা আলটিমেটলি ওনা পেরিমিটারের সাথে যোগ করছে। সো sum of that two is 77. Now you have to find out the length of the square. তো ধরে না যে ওই আহ, একটা বাহু, স্কোয়ারের বাহু হচ্ছে আমাদের a, তাহলে ওর এরিয়া কত আসবে, স্কোয়ার আসবে, আর পেরিমিটার কত আসবে, 4 আসবে, তাই না? তাহলে এই যে দুটো যোগফল অর্থাৎ a স্কোয়ার প্লাস 4a, এটা আলটিমেটলি কত, 77। আমরা সমাধান করার অর্থে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ -77 সমান 0। তাহলে এখান থেকে খেয়াল করে যাবে 77, 7 11 হচ্ছে হচ্ছে তাহলে a স্কয়ার প্লাস এখান থেকে সিম্পলি 11 এ -7 এ মাইনাস এখান থেকে 77 সমান 0। তাহলে বলা যায় a এখান থেকে a প্লাস 11 মাইনাস 7 নিলে সিম্পলি a প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। তার মানে a মাইনাস 7 আর একটা কত, a প্লাস এখান থেকে 11, এই যে এটা 1 আসবে। তো এটা তো অ্যাকসেপ্টেবল হবে না, কারণ এটা নেগেটিভ ভ্যালু প্রোডিউস করবে, and we very much know that side of the square cannot be negative, so a is absolutely এখান থেকে কত, 7, then the length of the square is 7। পরের প্রশ্ন, the diagonal and the area of a rectangle 25 meters and 168 square meters respectively, calculate the length and width of the rectangle। ওকে, এটা যদি আপনার এমসিকিউ হইতো তাহলে মনে হয় 20-25 সেকেন্ডে করে ফেলা যেত। রিটেনও করা যাবে না তা না, 1-1.5 মিনিট হয়তো করা সম্ভব, আবার একটু লেন্থিও করা যায়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ এটা একটা রেক্টেঙ্গেল আমরা আঁকি। তো দ্য ডায়াগোনাল এন্ড দ্য এরিয়া, তাহলে ডায়াগোনাল দেওয়া আছে কত, এখান থেকে সিম্পলি এখান থেকে এরিয়া এই 25 আর কি, আর এরিয়া দেওয়া আছে আমাদের 168 স্কয়ার মিটার। এখন এই ম্যাথটা এই জায়গা থেকে সলভ করে ফেলা যায়, কিছুই করা লাগে না। এই যে এটা দেখতেছেন না, এটা একটা কি, হাইপোটেনিউস বা অতিভুজ আর কি, এবং এটা ডেফিনেটলি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আপনি রিটার্নে লিখতে চান, কিভাবে লিখবেন, মানে স্মার্ট থিংকিং যেটা, যে হেয়ার ডায়াগোনাল d ইজ ইকুয়াল টু, এটা ধরে দিবেন যে d ইজ ইকুয়াল টু 25 মিটার আর এরিয়াটা 168 মিটার স্কয়ার। তো আমরা যদি নামও দিই, সাপোজ ধরেন এটা b দিলাম আর এটা c দিলাম, এটা মনে করেন d দিলাম, এটা আমাদের মনে করেন a দিলাম। তো এটা খুব ক্লিয়ারলি দেখা যায়, বলে দিবেন যে ফ্রম দ্য অ্যাবভ ফিগার BCD ইজ অ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আই রিপিট, এই চিত্রকে বলে দিবেন ফ্রম দ্য, আমি যেটা বলছি এটা কিন্তু সহজ, মানে ওনারা যখন ক্যালকুলেশন করতে করতে হাঁপায় যাবে, আপনি তখন এটা 20-30 সেকেন্ডে সলভ করে শেষ করে আসতে পারবেন। সেটাই লিখছি যে কিভাবে লিখবেন, যে ফ্রম দ্য অ্যাবভ ফিগার BCD ইজ অ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল whose hypotenuse is equal to D বা diagonal is equal to 25 মিটার। এবং বলবেন অ্যাপ্লাইং ফ্রম দ্য কনসেপ্ট অফ পিথাগোরিয়ান ট্রিপলেট থেকে, যে এই বাহুটা যদি 25 হয় তাহলে এই বাহুটা মাস্ট বি 24 আর এই বাহুটা মাস্ট বি 7 হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেন এত 24 আর 7 আনবেন, কারণ আমি জানি এই 7, 24 আর 25 এটা আমাদের একটা ওয়েল নোন আপনার পিথাগোরিয়ান ট্রিপলেট কনসেপ্ট। তার মানে এই বাহুটা যদি 25 হয়, এই বাহুটা মাস্ট বি একটা 24 আর একটা 7 হতে বাধ্য, ঠিক আছে? অথবা আপনি কি করতে, যে এটা স্কয়ার করলে এটা পাওয়া যায়, এতটুকু দিয়ে উত্তর শেষ। এবং এটা কিন্তু রিটেন মার্ক দিতে বাধ্য, কারণ এটা একটা ওয়েল এস্টাবলিশড কনসেপ্ট। এখন ওইটা আমাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতানি আসে, যেমন কি মার্ক দিবে, বাট এটা তো আপনি শিওর হয়ে থাকলেন, আপনার যদি এটা করতে নাও মন চায়, আপনি শিওর যে one side is 24 another side is 7, because of what, because of the diagonal is representing as the hypotenuse of right angle triangle which is 25 মিটার। তাহলে আর বাকিটা 24 আর 7 হবে। এই উত্তর তো পাইলেন ভাই, এভাবে উত্তর হয়ে যাবে যেভাবে বললাম। আর যদি মন চায় যে না হাতে সময় আছে, লেখালেখি শুরু করি, তাহলে চলেন লেখালেখি শুরু করি। ওকে, তো ওদেরকে বলে দিবেন যে এ বি, একটা সাইড এ ধরবেন একটা সাইড বি ধরবেন, দ্যাটস ইজ 168, আর ডায়াগোনাল 25 বলছে, তো আমরা জানি যে ডায়াগোনাল আলটিমেটলি রুট ওভার দ্য লেন্থ স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 25, রুটের মধ্যে রাখার দরকার নাই, তাহলে আলটিমেটলি কত আসবে, 625 আসবে। তো আপনি বুঝতে পারতেছেন এই ভ্যালুটা দিয়েছি আর এই ভ্যালুটা দিয়েছি, এই জায়গা থেকে আমরা a প্লাস বি a মাইনাস বি ফাইন্ড আউট করে আসবো, তাহলে আমাদের কিন্তু শেষ। কিভাবে করা যায়, আমরা জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলতো, a প্লাস বি তার হোল স্কয়ার
মাইনাস এখান থেকে 2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত 625 দেওয়া আছে, আর এটা আমরা বের করতে চাচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab কত 168, তাহলে 625 প্লাস এটা এই পাশে চলে আসবে, একবারে গুণ করি 160 কে 2 দিয়ে যোগ গুণ করলে 320 আর 8 হলো 336, তাহলে 336 ইজ ইকুয়াল টু কত a প্লাস b তার হোল স্কয়ার, তার মানে a প্লাস b তার হোল স্কয়ার পাবো কত 6 প্লাস 11 4 2 6 6 3 961, তো এটাকে আবার রুট করে দিব, এটা রুট করলে দেখলে বোঝা যায় 31, কেন 31, যারা ব্যাচে ছিলেন তাদের প্রশ্ন করা উচিত না, প্রথমত আমি অনেকবার বলেছি যে 31 is the lowest perfect number in 3 digit, মানে 3 ডিজিটের যে লোয়েস্ট পারফেক্ট নাম্বার তৈরি হবে সেটা কত বলেন তো 31, আবার 32 যেটা আছে সেটা কি 1024 দিয়ে দেয়, 32টা হচ্ছে 4 ডিজিটের সবথেকে ক্ষুদ্র নাম্বার প্রডিউস করে, যেটা আমাদের একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, তো এটা তো মুখস্থ থাকা উচিত এবং খুব ফেমাস একটা জিনিস, অথবা আমি রুট করাও শিখিয়েছি, এটা উইথিন সেকেন্ড কেমনে রুট করে, তাই না, এই যে আমরা দুটা দুটা ভাগ করব, দেখব কোনটাকে স্কয়ার করলে 9 হয়, 3 কে স্কয়ার করলে 9 হয়, আর কোন সংখ্যাটাকে স্কয়ার করলে আমাদের ইউনিট ডিজিট 1 আসে, তাই না, তো এটা কি 1 কে করলেও আসে, যে 1 কে স্কয়ার করলে 1, আবার 9 কে করলেও আসে, কিন্তু এটা 31 হতে পারে, হয় 31 হবে নয়তো 39 হবে, রুট কেমনে করা তো শিখিয়েছি, অনেক অনেক দেখাইছি ভাই, তো এটা 39 কেন হবে না সেটার এক্সপ্লেনেশন আমরা দিয়েছি, এজন্য আমরা একবারে লিখলাম এখান থেকে 31, কিছু কিছু জিনিস স্কিপ করছি, হ্যাঁ, যেহেতু ক্যালকুলেশন গুলো বেসিক আমি অনেকবার দেখাইছি আপনাদের, সব তো আর দেখাতে হচ্ছে না বারবার, তো আলটিমেটলি কি করলাম a প্লাস b সমান সব কত এখানে 31 আসলো, তাহলে a প্লাস b সমান 31 আসলে এখন আমাদের টার্গেট a মাইনাস b টা ফাইন্ড আউট করা, ওকে, a মাইনাস b স্কয়ার ফাইন্ড আউট করার অর্থ হচ্ছে সিম্পলি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এখান থেকে 4ab, তাহলে a প্লাস b মানে এখান থেকে 31 টা স্কয়ার, তাহলে একবার লিখে দিই 961 মাইনাস 4 গুণিত এখান থেকে 168, তাহলে এখান থেকে 961 মাইনাস 4 16 কত 64 640, আর 4 8টা কত এখান থেকে 32, তার মানে 2 7 এখানে কত 692, তাহলে 2 থেকে 11 মানে 9 8 8 16 আর এখানে 289, তাহলে ক্যালকুলেট দেখা যায় a মাইনাস b তার হোল স্কয়ার সমান 200 কত 89, তাহলে এক্ষেত্রে পাবো a মাইনাস b সমান কত 17 পাবো, 17 স্কয়ার করলে 289 আসে, তাহলে তো আমার দুইটা জিনিস আমরা পেয়েছি, ক্যালকুলেট শেষ করে দিব, হ্যাঁ অধৈর্য আর কিছু না, শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা বিটার তো বিটার পরীক্ষা দিয়েছে দেখছেন 26 তারিখে বিটার পরীক্ষা দিয়েছে, তো যারা বিটার পরীক্ষা দিবেন বা দিবেন না হোয়াটএভার ইট ইজ, দেখবেন আইবিএ প্লেলিস্টে আমি 23টার মতো ক্লাস নিয়ে রাখছি, ডোন্ট মিস ইট, আইবিএ কি বলে বিটার কোন ফ্যাকাল্টি নিবে কোন ফ্যাকাল্টি নিবে না দিস ইজ আনসার্টেইন, বাট এই যে 23টা ক্লাস নিয়েছি এটা আপনি সুন্দর করে করলে এটা অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, প্লাস মানে অনেক ভালো করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ এটাতে কোনো সন্দেহ নাই, সো এই 23টা ক্লাস মিস দিয়েন না, তাহলে a প্লাস b সমান কত পেলাম 31, আর a মাইনাস b সমান কত পেলাম 17 পেলাম, তো আমরা জানি এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাইমালটেনিয়াস ইকুয়েশনের পাওয়ারটা বের করার অর্থ হচ্ছে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 31 প্লাস 17 ডিভাইডেড বাই 2, তার মানে এই যে 24 পাবো দেখছেন 48 ভাগ 2, আর ছোটটা বের করার অর্থ হচ্ছে এই দুটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত বলে এর মাঝে 7 হবে, তাই না 14 এখানে কত 7, তাহলে একটা বাহু 24 আর একটা বাহু 7, ওই যে আরেকটা কত 25 হবে, তো দেখছেন আমি কিন্তু প্রথমে বলছিলাম যে পিথাগোরাস ট্রিপলেট কনসেপ্টে এটা করা যায়, তো ওইটা একটা ওয়েল এস্টাবলিশড লজিক, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা কনসেপ্ট, ওইটা থাকতে কেন এত বড় করবেন, কেন এত কিছু করবেন আমি জানি না, বাট উই ক্যান রিচ দ্যাট আনসার much more fastly than solving these huge equations, এটা দরকার না, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলো করা হয় আর কি, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা শেষ করলাম, বিটার ক্লাস জন্য কোনো ক্লাস নিব কিনা ওই 23টার বাইরে আপনাদের রিকোয়েস্ট থাকলে বলিয়ে, যে ভাই বিটার বাইরে কয়েকটা ক্লাস নিলে সুবিধা হয়, দেন এটা আই উইল থিংক অ্যাবাউট দ্যাট, চলো নিতে পারি, আর ওই যে লাস্টের একটা কথা কি বলেন তো, যদি কোনো কিছু জানার থাকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিয়েন, ইনক্লুডিং কোর্স বলতে আমি লাস্ট শেষ করে রাখছি বছরখানেক আগে, এখন নতুন কোনো কোর্স নাই, বা যা শিখিয়ে রাখছে ওখান থেকে আলহামদুলিল্লাহ এতটুকু অ্যাসিওর করতে পারি যে আপনার পজিশন এখন যা আছে এখান থেকে অনেক ভালো করবেন ইনশাআল্লাহ, এতটুকু ঠিক আছে, ক্লাস শেষ করলাম, হ্যাঁ ভালো থাকবেন।